তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৮। তারার কথা শুনে প্রিয়ন্তী বেগম এটো থালা বাসন ধুতে ধুতে বলে ওঠে, আজ সকলের সাথে বসে তুমি খাবে, আর আমার হাতে কাজ আছে তারা অনেক। 10 মিনিট একটু অপেক্ষা করো, তারপর টেবিলে খাবার দিচ্ছি। প্রিয়ন্তী বেগমের কথা শুনে তারা আর কথা বাড়ায় না, চুপচাপ হামিদ খানের কাঁধে মাথা রেখে সবার গল্প শুনতে থাকে। আর পেছন থেকে তারার আড়ালে যে তাকে খুব নিখুঁতভাবে কেউ পর্যবেক্ষণ করতে ব্যস্ত, সেটা কি আর আমাদের বোকা তারা জানে? 10 মিনিট পর শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম ও আজমিরা বেগম খাবার রেডি করে আজমিরা বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, কই এসো সকলে, খাবার রেডি। আজমিরা বেগমের কথায় সকলে গল্প ছেড়ে দিয়ে খাবার টেবিলে বসে পড়ে। তারা নিজের অলস শরীরটাকে কোনো রকমভাবে টেনে টেনে নিয়ে যায় টেবিলের কাছে, গিয়েই ধপ করে বসে পড়ে 2 পা উঠিয়ে। আকাশ তুর্যকে আসতে না দেখে পিছন ফিরে তুর্যকে ডেকে বলে ওঠে, ভাইয়া খেতে এসো। আকাশের কথায় তুর্য উঠে দাঁড়ায় অন্যদিকে। আকাশের কথায় তারা চমকায়, কাকে ভাইয়া বলছে আকাশ? তারা তড়িঘড়ি করে পেছনে না তাকে আকাশকে প্রশ্ন করে ওঠে, এই ভাইয়া তুই কাকে ভাইয়া বলছিস রে? তারার কথায় মেঘা আকাশকে উত্তর দিতে না দিয়ে নিজেই খুশি মনে বলে ওঠে, কাকে আবার? আমার তুর্য ভাইয়াকে। সঙ্গে সঙ্গে চমকায় তারা, সে চমকে বলে ওঠে, মানে মানে আবার কি? আমার ভাইয়া ওই যে তোর পেছনে দাঁড়িয়ে আছে, তুই জানিস না ভাইয়া যে এসেছে? আর এক মুহূর্ত অপেক্ষা না করে তারা সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকায়। সে তাকাতেই দেখে তুর্য তার পেছনে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে, তার দিকেই চেয়ে আছে। তারা চোখে আটকে যায় তুর্যতে। ফর্সা সুঠাম দেহের পুরুষ, মুখে হালকা চাপদাড়ি, কালছে ঠোঁটে যেন সিগারেট পুরনো ঠোঁট জোড়া, তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়ে আছে। ডান চোখের কোণে কালো কুচকুচে তিল, পরনে তার অ্যাশ কালারের ট্রাউজার ও কালো টি শার্ট। এক কথায় অসাধারণ, যে কোনো মেয়ের হার্ট ধারকান বলা যেতে পারে তাকে। তার এই নর্মাল গেটআপে হাজার মেয়ে তার প্রতি ক্রাশ খেতে বাধ্য। আজ সেসব মেয়েদের মাঝে তারাও পড়েছে। তুর্যকে দেখে তারা 2 ঠোঁট আলাদা হয়ে গেছে, হাঁ করে এক প্রকার তাকিয়ে আছে। তারাকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তুর্য মনে মনে হাসে। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে এসে তারার ঠিক সামনের দিকটাই বসে পড়ে। আর ওইদিকে তারা তো হাঁ হয়ে আছে তো আছে, তার খেয়ালই নেই যে তুর্য সেই কখন তার সামনে থেকে চলে গেছে। তারাকে এমন হাঁ করে থাকতে দেখে আকাশ হাত দিয়ে সেটা বন্ধ করে দিয়ে বলে ওঠে, এমন হাঁ কইরা কি দেখোস? হ্যাঁ, মাসি ঢুইকা যাইব গা বইন। আকাশের কথায় ধ্যান ভাঙে তার, সামনে তাকিয়ে দেখে কেউ নেই। তারা তড়িঘড়ি করে আশেপাশে তাকায়, কোথাও নেই। তাহলে কি সে ভুল দেখলো নাকি? তারা সামনের দিকে ফিরে তুর্যকে দেখে, ভূত দেখার মতো করে চমকে বলে ওঠে, ও মা গো! তারার চিৎকার, সকলেই তার দিকে তাকায়। শারমিন বেগম তারার দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে কি হয়েছে? তারা শারমিন বেগমের কথায় তার বুকে থুতু দিয়ে বলে ওঠে, কিছু না। তারার কথায় শারমিন বেগম বলে ওঠে, কি যে করিস না পাগলি মেয়ে একটা। তারা তুর্যের দিকে তাকায়। তুর্য হামিদ খানের সঙ্গে কিছু নিয়ে কথা বলছে, সেটা তারার কানে যাচ্ছে না। সে তো আটকে আছে ঘোরের মাঝে, শুনবে কি করে শুনি? পর মুহূর্তে কিছু মনে পড়তেই তারা অভিমানে মুখ ফিরিয়ে নেয়। সব অভিমানগুলো যেন সব এই মুহূর্তে তাকে ঘিরে ধরেছে। আজমিরা বেগম সকলের পাতে খাবার বেড়ে দেয়। প্রিয়ন্তী বেগম সকলের পাতে তরকারি দিতে দিতে তারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আজ তোকে খাইয়ে দিতে পারবো না তারা, আমাদের কাজ আছে, আজ তুই নিজে নিজে খা। প্রিয়ন্তী বেগমের কথায় তারা যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ে। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, কি বলছো আম্মু? আমি একা একা খেতে পারি নাকি খাইয়ে না দিলে? তারার কথা শুনে তৌহিদ খান বলে ওঠে পাশ থেকে, আচ্ছা আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। খুশিতে ফেটে পড়ে তারা তার আগেই প্রিয়ন্তী বেগম তৌহিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে, না থাক, তোকে খাইয়ে দিতে হবে না, তুই তোর খাবার খা ভাই, ও আজ একাই খাক, ওকে তো একা খেতে শিখতে হবে নাকি? একদিন হাতে খেলে কিছুই হবে না। প্রিয়ন্তী বেগমের কথায় তারা ফাটা বেলুনের মতো চুপসে যায়। তৌহিদ খান আর কথা বাড়ায় না। তুর্য এক মনে খেয়ে যাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কেউ নেই। তারার পাতে প্রিয়ন্তী বেগম মাংস দেয়, দেশি মুরগি। তারা ভোতা মুখ করে ভাত মাখাতে থাকে।
কিন্তু তারার ভাত মাখানো দেখে মনে হচ্ছে না সে ভাত মাখাচ্ছে। 1 সেকেন্ড এই চারপাশ ভাত ফেলে ভরে ফেলেছে সে। পিয়ন্তি বেগম সহ তারার কাণ্ডে সকলে হতাশার নিঃশ্বাস ফেলে। এই মেয়েকে দিয়ে যদি একটা কাজ হয়। কথায় আছে না, বাড়ির আদুরের দুলালি হলে যা হয় আর কি। ভাইয়ের নয়নমণি, 3 মায়ের নয়নমণি, আর 4 বাবার আদরের দুলালি। কখনো তাকে কষ্ট করে ভাত তুলে নিজে খেতে হয়নি। তারা ভোতামুখ করে ভাত ছড়িয়ে ছিটিয়ে খেতে থাকে। তুর্য এক পলক তাকায় সেদিকে। তাজ আর বোনের কাণ্ডে না থাকতে পেরে বলে ওঠে, অনেক হয়েছে, আর নিজের হাতে তোকে খেতে হবে না। আমার পাশে এসে বস, আমি তোকে আমার কাছ থেকে খাইয়ে দিচ্ছি। তাজের কথা বলতে দেরি, তারা এক লাফ দিয়ে তাজের কাছে যেতে দেরি হয়নি। দৌড়ে গিয়ে খুশিতে গদগদ হয়ে বসে পড়ে তাজের পাশে। তারার কাণ্ডে সকলে মুচকি হাসে। তাজ তারার মুখে ভাতের লোকমাটা তুলে দিতে দিতে বলে ওঠে, তুই কবে একটু বড় হবি বলতে পারিস বনু? তোর বয়স 18+, এখন অবধি হাতে তুলে ভাত খেতে পারিস না। বিয়ের পর যখন শ্বশুরবাড়ি চলে যাবি তখন কি করবি শুনি? তখন তোকে কে এভাবে হাতে তুলে খাইয়ে দিবে? আমরা তো আর থাকবো না সেখানে, তাই না? তাজের কথা শুনে তারা ভাত চিবোতে চিবোতে সোজা সাপটা উত্তর দেয়, কেন তখন আমার বর আমায় খাইয়ে দিবে? তারার কথায় তুর্য এক নজর তাকায় তারার দিকে। তারার কথায় আকাশ পাশ থেকে ফোড়ন কেটে বলে ওঠে, আর যদি তোর জামাই বউ পিটায় তখন কি করবি? আকাশের কথা শুনে তারা তেতে বলে ওঠে, মোটেও না, আমার বর আমাকে মোটেও পেটাবে না, বরং ভালোবাসবে, আদর করবে, আমাকে খাইয়ে দিবে। তারার কথায় সবাই মুচকি হাসে। আকাশ ফের ফোড়ন কেটে বলে ওঠে, হ, তোর জামাই তো তোর জন্য বইসা আছে, তোরে 3 বেলা খাওয়ার দেওয়ার জন্য। এমন জামাই আজকাল পাওয়া যায় না, বুঝলি? তোকে ভাবতে হবে না আমার জামাইকে নিয়ে, সেটা ভাবার জন্য আমি আছি। আকাশ আরও কিছু বলতে যাবে, তার আগে হামিদ খান আকাশকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আকাশ, মেয়েটার পিছনে কেন লাগছিস বলতো? চুপচাপ খা, ওকে ওর মতো থাকতে দে। হামিদ খানের কথায় তারা খুশি হয়। আকাশের দিকে তাকিয়ে জিভ বের করে ভ্যাঙায়। আকাশও কম যায় না, সেও ভ্যাঙায় তারাকে। তাজ তারাকে খাইয়ে দিতে থাকে। তুর্য খেতে খেতে মনে মনে বলে ওঠে, আপনার আদেশ মহাধার্য করা হইল মহারানী। তারা আর চোখে বারবার তুর্যের দিকে তাকায়। বেহায়া চোখ আজ যেন কিছুতেই মানছে না, বারবার খালি তুর্যতেই আটকে যাচ্ছে। তারা এবার বেশ ক্ষিপ্ত নিজের এমন বেহায়াপনার কাছে। তারা এবার তাজকে বলে ওঠে, আর খাবো না দা ভাই, পেট ভরে গেছে। তারার কথা শুনে তাজ বলে ওঠে, এটা বললে হয় না বনু, আর একটু খা। তারা আকুল কণ্ঠে বলে ওঠে, আমি আর খেতে পারবো না দা ভাই। তারার অনুরোধ কণ্ঠ শুনে তাজ আর তারাকে জোর করে না, পানি এগিয়ে দেয় তারার দিকে। তারা খেয়ে উঠে দাঁড়িয়ে পিয়ন্তি বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, আম্মু, আমি গেলাম। পিয়ন্তি বেগম সম্মতি জানায়। তারা আর কথা না বাড়িয়ে চলে যায় নিজের ঘরের দিকে। যাবার সময় একবার পিছন ফিরে তাকায়, দেখে তুর্য এক মনে খাবার খাচ্ছে। সেটা দেখে তারার বেশ বিরক্তি লাগে। সে মুখ বাঁকিয়ে বলে ওঠে, ঢং দেখে আর বাঁচি না, এমন ভাব করছে যেন তার আশেপাশে কেউ নেই, সে একাই আছে, যত সব। বলেই তারা মুখ ভেংসি কেটে চলে যায়। কিন্তু বোকা তারা তো আর জানে না ওই চোখ জোড়া যে তাতেই সীমাবদ্ধ। তারা চলে যেতে পিয়ন্তি বেগম তারার এঁটো করা খাবারের প্লেট নিয়ে যেতে লাগলে তুর্য বাদ সেতে বলে ওঠে, এটা কোথায় নিয়ে যাচ্ছ ছোট মা? তুর্যের কথা শুনে পিয়ন্তি বেগম বলে ওঠে, এই তো ফেলে দিয়ে আসতে যাচ্ছি। তুর্য পিয়ন্তি বেগমের কথা শুনে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমার পাতে দিয়ে দাও, শুধু শুধু খাবারগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তুর্যের কথায় সবাই এক পলক চায় তার দিকে। পিয়ন্তি বেগম বাদ সেদে বলে ওঠে, তা কি করে হয়, এই খাবারটা তো এঁটো খাবার, আমি তোকে অন্য খাবার দিচ্ছি। তুর্য সোজা সাপটা গভীর কণ্ঠে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমার খাবার অপচয় করা পছন্দ নয়, আর এখানে খাবার যেহেতু আছে আমি অহেতুক আর খাবার নিয়ে কি করব, তুমি এটাই আমার পাতে দিয়ে দাও। তুর্যের কথায় পাশ থেকে আজমিরা বেগম পিয়ন্তি বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছেলেটা যখন বলছে তখন খাবারটা দিয়ে দে, সত্যি তো শুধু শুধু খাবারগুলো নষ্ট করার প্রয়োজন নেই। আজমিরা বেগমের কথায় পিয়ন্তি বেগম আর অমত না করে তুর্যের পাতে তারার এঁটো করা খাবারগুলো দিয়ে দেয়।
তাজ শুধু মুখ টিপে হাসে। শারমিন বেগম ছেলের মুখের দিকে এক পলক তাকায়। আর কেউ বুঝুক আর না বুঝুক তিনি বেশ বুঝতে পারছে ছেলের মন, তবে তিনি আর এসবে মাথা ঘামায় না। যা হচ্ছে তা হতে দেওয়াই ভালো। আর এখন আর তিনি ছেলেকে বাধা দিতেও পারবেন না, কারণ সেই অধিকার তার নেই। তার ছেলে তার কথা অনুযায়ী কথা রেখেছে, তাই এবার তার কথা রাখার পালা। তিনি দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। তুর্য বিনা বাক্যে খাবার খেতে শুরু করে। এক এক করে সকলের খাবার খাওয়া শেষ করে তহিদ খান আর হামিদ খান সোফায় বসে আছে। ছোটরা ঘরে চলে যায়, শুধু তাজ বসে আছে তাদের পাশে। তুর্য খাওয়া শেষে নিজের রুমের দিকে যেতে যেতে বলে দিল। হামিদ খান পিছু ডেকে বলে ওঠে, তোমার সাথে আমার কিছু কথা ছিল তুর্য। পিছন ফিরে তাকায় তুর্য। সে এগিয়ে যায় হামিদ খানের দিকে। হামিদ খান ছেলেকে আসতে দেখে বলে ওঠে, বসো এখানে। হামিদ খানের কথা অনুযায়ী বসে পড়ে তুর্য। সে জানে তার বাবা এখন তাকে কি বলবে। তার বাবাকে তার খুব ভালো করে চেনা আছে। তুর্য বসতেই হামিদ খান গলা খাকিয়ে বলে ওঠে, তো এবার কি করতে চাচ্ছ? পারিবারিক বিজনেসে কি জয়েন করতে চাচ্ছ? হামিদ খানের কথায় তুর্য তাকায় হামিদ খানের দিকে। সে হামিদ খানের দিকে তাকিয়ে সোজাসাপটা উত্তর দেয়, না, নিজের কোম্পানি খুলতে চাচ্ছে এখানে। তুর্যের কথা হামিদ খানের মোটেও পছন্দ হয়নি। তিনি তুর্যের উদ্দেশ্যে বলে ওঠে, নিজের বাবার বিজনেস রেখে নতুন করে কেন কোম্পানি খুলতে চাচ্ছ? আর তাছাড়া তোমার তো কানাডায় কোম্পানি আছে, তাহলে আবার কেন খুলতে চাচ্ছ? আমারও বয়স হয়েছে, আমি একা একা সবটা সামলাতেও পারি না। ইমরানের কোম্পানি তাজ চালাচ্ছে, হাসানের কোম্পানি আর কিছুদিন পর আকাশ চালাবে। তুমি আমার একমাত্র ছেলে, আমারও তো ইচ্ছে থাকতে পারে, তাই না? তাছাড়া আমি বা আর কতদিন সামলাতে পারবো? বয়স হচ্ছে আমারও তো ইচ্ছে করে সব কিছু ছেলের হাতে তুলে দিয়ে একটু কাজ থেকে মুক্তি পেতে। তুর্য হামিদ খানের কথা মন দিয়ে শুনল। রান্নাঘর থেকে তিন বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনছে। তহিদ খান বাবা ছেলের মাঝে কথা বলতে চান না, তাই তিনি চুপ করে আছেন। তাজও তাই ভাইয়ের ওপর উত্তরের জন্য অপেক্ষা করে বসে আছে। তুর্য হামিদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে, প্রবলেম নেই, কাল থেকে আমি জয়েন করছি তোমার অফিসে। তুর্যের কথায় হামিদ খান বেশ খুশি হন। বলতে গেলে সকলেই বেশ খুশি হয়। হামিদ খান খুশিতে কিছু বলতে নিলে তুর্য বলে ওঠে, কিন্তু। হামিদ খান ভ্রুকুচকে বলে ওঠে, কিন্তু কি? কিন্তু আমি নিজের কোম্পানিটাও খুলতে চাই এখানে। আপনি চিন্তা করবেন না, আমার কোম্পানির পাশাপাশি আপনার কোম্পানিও আমি চালাবো, আমার সমস্যা নেই। এবার আমি উঠি। বলেই তুর্য আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে চলে যায়। হামিদ খান বড্ড বিরক্ত ছেলের উপর। কিভাবে যে এই ছেলেকে জন্ম দিয়েছে কে জানে, তিনি ভেবেই পায় না। তার মতো একজন শান্তশিষ্ট মানুষের ঘরে এমন ঘাড়তেরা রাগী ছেলে কি করে জন্ম নিল? কিছু বলার সুযোগটাও দিল না তাকে। হামিদ খান দীর্ঘশ্বাস ফেলে।